পুরোদমে যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের মধ্যে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারত কি ভয় পাচ্ছে? আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাওভাবে বক্তব্য বিবৃতি দিলেও পেহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চুবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। আজ শুধু বিএনপি নিয়ে কথা, বিএনপি তো গালাগালি করি, আরেকটু গালাগালি করার সুযোগ পেল আর কি। আগে তিনজন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা। ভারত পাকিস্তানের এক ভয়াবহ কাণ্ড। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, পিনাকি ভুট্টাচার্যর প্রতিবেদন শুনলে কিন্তু বুঝতে পারবেন যে কি বিষয় হতে চলেছে। আওয়ামী লীগ এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তথ্য ফাঁস করেছে পিনাকি ভুট্টাচার্য। সেই সাথে সাথে নিউজ দেখবেন যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সর্বশেষ কতটুকু দাঁড়িয়েছে এবং কি হতে পারে। দর্শক, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে সবার আগে খবরগুলো দেখবেন। যারা লাইক দেননি, লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে দর্শক আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। ভারত আজ তার নিজেরই আকাশপথ বন্ধ হয়ে নাকানি চুবানি খাচ্ছে। পাকিস্তান এমন এক মারাত্মক কৌশল নিয়েছে যা সরাসরি ভারতের বুকে ছুরি বসিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর এই পদক্ষেপ ভারতের অহংকারে এমন চির ধরিয়েছে যার মেরামত আর সহজে সম্ভব না। এই আঘাত ভারতের অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ আর বৈদেশিক বাণিজ্যের ওপর সরাসরি প্রবল আঘাত। আধুনিক বিশ্বে আকাশপথ দেশের যোগাযোগ ব্যবস্থার শিরদাঁড়া। আন্তর্জাতিক ব্যবসা, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক সবকিছুর মূলে রয়েছে দ্রুত আকাশপথ। আর সেই আকাশপথ যখন এক ঝটকায় বন্ধ হয়ে যায়, তখন যে ক্ষতি হয় তা কোটি কোটি ডলারের হিসাব ছাড়িয়ে যায়। পাকিস্তান ভারতের জন্য ঠিক তাই করেছে। তাদের পুরো আকাশপথ নিষিদ্ধ করেছে আর ভারতের বিমান সংস্থাগুলোকে পাঠিয়ে দিয়েছে চরম সংকটে। ঘটনার শুরু কাশ্মীরের পেহেলগামে হামলা থেকে। সেখানে ২৬ জন নিহত হওয়ার ঘটনার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় মোদী সরকার। ভেবেছিল পাকিস্তান নিশ্চুপ থাকবে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানও পাল্টা জবাব দিল। আর সেটা এত শক্তিশালী ছিল যে ভারতের বিমান যোগাযোগের চাকা একদম থেমে গেল। পাকিস্তান এক ঘোষণাতেই ভারতের বিমানগুলোর জন্য আকাশ বন্ধ করে দিল। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে এখন ভারতের বিমানগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে। ফলাফল, ভ্রমণের সময় দ্বিগুণ, খরচ বেড়েছে অর্ধেকেরও বেশি, জ্বালানি ব্যয় বেড়েছে, যাত্রীদের বিড়ম্বনা বেড়েছে, আর ভারতের বিমান সংস্থাগুলো মারাত্মক লোকসানের মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো প্রকাশ্যে স্বীকার করেছে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশপথ বন্ধের কারণে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময় বেড়েছে, জ্বালানি খরচ বেড়েছে, যাত্রী সেবার মান কমে গেছে। ইন্ডিগো বলছে তারা কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভারতের বিমান শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বৈদেশিক ব্যবসাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিমানের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা লেগেছে। যে ভারত নিজেদের বিশ্ব গুরু বলে চিৎকার করত, সেই ভারতের আজ বিমান বন্দরগুলো ফাঁকা পড়ে আছে। কাস্টমসের লাইনে পচে যাচ্ছে মালামাল। ভারতের অভ্যন্তরীণ মিডিয়াও আজ চিৎকার করে বলছে পাকিস্তান ভারতের ফুসফুসে সরাসরি ঘুষি মেরেছে। এয়ার ইন্ডিয়ার ভেতরে এখন ব্যাপক আর্থিক সংকট। একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে, যাত্রী কমছে, টিকিটের দাম বাড়ছে। ভারতের সাধারণ মানুষ আজ রাগে ফেটে পড়ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পাকিস্তানের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়েও ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখছে কিভাবে ভারত নিজের অহংকারে নিজেদের গলা টিপে ধরছে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন ভাবছে ভারতের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে। পাকিস্তান এখনো কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি। ভারত যদি আগ্রাসী নীতি না ছাড়ে, তবে এই নিষেধাজ্ঞা আরও দীর্ঘ হবে। এর মানে হলো ভারতের বিমান সংস্থাগুলো আরও বড় আর্থিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ভারত সরকারের অযোগ্যতা আজ পুরোপুরি
পুরোপুরি নগ্ন হয়ে গেছে। আগ্রাসী নীতি, অযৌক্তিক দম্ভ এবং কূটনৈতিক অদক্ষতা সব মিলিয়ে ভারত আজ নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছে। পাকিস্তান কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই ভারতের বুকের মধ্যে এমনভাবে ছুরি বসিয়েছে যার রক্তক্ষরণ এখনো থামেনি। আর ভারতের জন্য এই ক্ষত দ্রুত সারানোর কোনো উপায় নেই। পাকিস্তান যেভাবে ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, এটা ছিল ভারতের ওপর এক পরিকল্পিত কৌশলগত হামলা, এবং আজকের বাস্তবতা হচ্ছে সেই হামলায় ভারতের বিমান চলাচল, বৈদেশিক বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ সবকিছু এক ভয়ঙ্কর অচলাবস্থার মুখে এসে দাঁড়িয়েছে। ভারতের আকাশপথ এখন যেন এক শ্বাসরুদ্ধ, অবরুদ্ধ চিত্র, যেখানে প্রতিদিনই ক্ষতির অঙ্ক বেড়ে চলেছে কোটি কোটি ডলার করে। আকাশসীমা বন্ধ থাকার সরাসরি প্রভাব পড়েছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটগুলিতে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে ভারতের সরাসরি বিমান যোগাযোগ আজ প্রায় অচল। ফ্লাইটগুলোকে এখন বিশাল বড় করে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত জ্বালানি খরচ, অতিরিক্ত সময়, যাত্রীদের অসন্তোষ সবকিছু একসাথে চাপ ফেলছে ভারতের ভঙ্গুর বিমান শিল্পের ওপর। প্রতিদিন ভারতের এয়ারলাইন কোম্পানিগুলো কয়েক হাজার কোটি রুপির ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারত কি ভয় পাচ্ছে? আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাওভাবে বক্তব্য বিবৃতি দিলেও পেহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। হামলার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও এখন ওয়াশিংটন বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছে তার প্রমাণ দিতে হবে। এতে অনেকটা উভয় সংকটে পড়েছে ভারত, তাই তারা ধীরে চলনীতি অবলম্বন করছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল H.S. পানাক বলেন, এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক সময় বুঝে প্রত্যাঘাত করবে ভারতীয় বাহিনী। কোথায়, কখন এবং কোন পরিস্থিতিতে হামলা হবে সেটা আমজনতা ঠিক করে দিতে পারে না। পানাগের যুক্তি, বর্তমান অবস্থায় বদলার নামে পাকিস্তানের সেনা ও সরকারের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভালোই করেছে নয়াদিল্লি। এর ফলে সীমান্তে সেনা এবং হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সেনা অফিসারদের ঘন ঘন মহড়ায় অংশ নিতে হচ্ছে, এতে তাদের অর্থনীতি ধ্বংস হবে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে সংঘাতের আবহে যুক্তরাষ্ট্র ও চীনের মতো আন্তর্জাতিক শক্তিকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তান পরাশক্তি দেশগুলোর কাছে বারবার ধর্ণা দিলে তারা বিরক্ত হয়ে ইসলামাবাদকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। তখন ভারত আক্রমণ করলে সফল হতে পারবে। পানাগের যুক্তিকে পুরোপুরি সমর্থন করেছেন ভারতের আরেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পেহেলগামে হামলার পর সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তাড়াহুড়ো করে বদলা নিতে গেলে ভারতেরই ক্ষতি হবে, তাই সময় নেওয়া প্রয়োজন। আজ শুধু বিএনপি নিয়েই কথা। বিএনপিতে গালাগালি করেছি, আরেকটু গালাগালি করার সুযোগ পাইল আর কি। আগে তিনজন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা, আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই কইছেন, ইউনূস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন। আর সরকারকে, ইউনূস সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে, যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে। দেখেছেন সুর নরম হয়েছে। কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন। 3 দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি, আন্দোলনের হুমকি দিয়েছিল বিএনপি। করেন আন্দোলন, ঈদ তো গেছে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবেন। এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে, দেখেন কি লিখেছে, ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়। সংস্কারের দোহাই দিতেই ইউনূসকে তোপ বিএনপির সাফ কথা, এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে। ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুরকুরে নি কেন বলেন তো? আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দেগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তা ঠিক হবে না, প্রফেসর ইউনূসের সরকার আরো থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক। বুঝাও, রাজনীতি কালে খুব জটিল কিছু না। ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায়, তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে, জ্বালা ইন্ডিয়ান মাল। মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না, আপনাকে না গান গাওয়া লাগবি, গান গায়ে খাওয়া লাগবি। একটা গান বানিয়েছি, শুনবেন? বাড়িতে না প্র্যাকটিস করে মাইকের সামনে গাবেন। আমরা খুব ফাইন হয়েছে মির্জা ভাই, শুনবেন? শুনেন। নির্বাচন, নির্বাচন চাই, নির্বাচন তা না হলে ইউনূস যাবে নির্বাসন। হবে নির্বাচন এই ডিসেম্বরে।
জাতিদের পরে এবার হবে হবে ঠিক ডিসেম্বরে নির্বাচন, নির্বাচন। এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান পয়েন্ট ফেরি করে সেটাই না দেখি। বিএনপি রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তো ইচ্ছা এবার বিএনপি নেতার ছোট ভাই জসিম আসলে দেখান না জসিমের ভাই পিঠ মেলা দিন দেখি না এটা দেখান না। আর দেখি যাও ক্যাঙ্কা হিরোইনছি এই জসিম কইল যে 1971-এর জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান। তো এই পানি পড়া সে কই থেকে আসিছে? ইন্ডিয়া থেকে আসিছে, তাই না? সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন, দেখেন উনি কি বলেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা টেনে দিচ্ছি, এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? আপনা মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তখন করেছে র, তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন। মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা, আপনি তো মনে হয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছেন না গল্প করবেন। হাউস আছে আমার কলে, চুপি চুপি কই মির্জা ভাই আপনার উপরে না হেভি স্টাডি করেছি। কেন করেছি জানেন? আপনারা বোঝার জন্য স্টাডি করে পেয়েছি কি জানেন? না খারাপ কিছু কমু না, আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং। আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, শিক্ষকতার ক্যারিয়ার। পরে ঠাকুরের কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন, খুবই জনপ্রিয় টিচার ছিলেন, ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো, মাশাআল্লাহ। আবার অদ্ভুত ভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন। এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে ডিজি আছিলেন। এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন চাইরা অডিটর কেন হইলেন? এটা মিলাইতে পারি নাই। তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি, কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন, খুঁড়বেন, তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন। যাই হোক, এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি, আমির খুশরু মাহমুদ। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি খুশি ভাই কইছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে। কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। উনি ত্যাগ স্বীকার করেছেন, ওরা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসেন। আমি খুশি ভাই, আপনি তো ডিসেন্ট মানুষ, আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই, ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন, তাই না? আচ্ছা আমি খুশি ভাই, এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না? এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি, কথা সত্য মানলাম, আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন। কয়টা জিনিস বলেন তো, যে জমিটা যার উপরে দেওয়া আছে হোটেল সেরিনা, এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি, তাই না? ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তাই না? তো কি হয়েছিল আমি বলি খুশি ভাই, কিছু মনে করেন না, আমার কনফিউশন হয়েছে, কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব। আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, আপনি জবাবদিহিতার কথা বলেন, আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন, আসেন কি হয়েছিল দেখি, কোথাও ভুলে নিলে ধরে দেন, তাই না? মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে, তাই না? 1995 থেকে 2001 সাল আপনি তখন, এটা আওয়ামী লীগের আমল, আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার 17 প্লট নাম্বার 27 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয়, মাশাআল্লাহ। কিন্তু সমস্যাটা হইতে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কেমনে হবে? এটা বিশাল স্টাডির ব্যাপার, মেলা সময় লাগিছে কলে, এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি, মাশাআল্লাহ, জটিল ভাবে খাইছেন কলে আপনি। এটা আপনার আমার স্যালুট জানানো লাগে। যদি এরকম জমি জমার লোভ টোপ থাকলো হিনি না, আমি গেল আপনার ছাত্র হইলাম নি। কি চমৎকার ভাবে যে আপনি খাইছেন এটা।
তো জমিটা পাইছেন, রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে। তো 25 সেপ্টেম্বর 1999 সালে 74তম বোর্ড মিটিং এ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন। ডেভেলপারটা ঠিক করে ফেলেন, আপনার নাম হচ্ছে গোলাম সারোয়ার। মুশকিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি। তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না। রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনত আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না। আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই, এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন, কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। 19 জানুয়ারি 2000 সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন? হ্যাঁ, আপনি বড় বিমানে জিজ্ঞেস করলাম আর কি। মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই, আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না? এরা কয়া দিলেন আর কি, এরা শুনলাম মুরব্বী মানুষ না। আচ্ছা, এইবার 15 নভেম্বর 1999 75তম বোর্ড মিটিং, মানে একটা পরে আর কি, এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং 5টা ফ্লোর দেবেন, মানে 6টা আর কি। ভালো কথা, এই 5টা ফ্লোরের কথা মনে রাখেন, বেসমেন্ট সারা 5টা। হ্যাঁ, এরপর 13 ফেব্রুয়ারি 2000 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিইও ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি, এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয়, যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি। আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন 5টা দিবেন ফ্লোর, এখানে আপনি লিখলেন 4টা ফ্লোর দিবেন। এটা কমে গেল আর কি। এটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি। এখানে পেনাল কোড 467, 468 এবং 471 ধারা লঙ্ঘন হয়েছে, আইনের ভাষায় কইলাম আর কি। তো 74 এবং 75তম বোর্ড মিটিং এ গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয়, কিন্তু সিইও যে সিগনেচারটা করলো না যে 4টা মিটিং এ, ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইলো। সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন, বুঝছাও? তো এই সিইও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করলো। সে কি পারে? হ্যাঁ, পারে না, তাই না? যাই হোক, স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, বোর্ডকে পাশ কাটায় যায় আপনি সারিনাকে দায়িত্ব দিলেন, এটা আপনি পারেন না। এরপর 23 মে 2000 সালে গোলাম সারোয়ার মানে আপনার ভগ্নিপতিরে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, যাতে জমি বন্ধক দেওয়া, আর্থিক ক্ষমতা দেওয়া হয়, কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই। এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই। 10 জুলাই 2000 সালে আপনি এবং ভাবি আপনার স্ত্রী সারিনার 50% শেয়ারের মালিক হয়ে যান, কিনে নেন আর কি। কি টাকা দিচ্ছেন কে জানে। হ্যাঁ, ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন, এখন নিলেন শেয়ার। 2010 পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার। এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন। এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র, ইংরেজিত কয় ক্রিমিনাল কনস্পিরেসি। ইংরেজিত যেহেতু কইছে, ঠিকই কইছে। হ্যাঁ, 20 নভেম্বর 2004 সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সারোয়ারের নামে। অদ্ভুত ব্যাপার। তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই, দামে ব্যাপক গরমিল দেখানো হয়। এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয়। দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল কোডের 420 সিটিং এই ধারার আওতায় পড়ে। এইবার ভবন নির্মিত হয়, আলহামদুলিল্লাহ। জিলাপি টিলাপি খাওয়া হয়, বিলার টিলার দেওয়া হয়। ভবনের অনুমোদন ছিল কত? 15 তলার। আপনি ভবনটা বাড়াইছেন কত? 20 তলা, 5 তলা এক্সট্রা, 12 হাত কাকুরের 13 হাত বেশি দেখেছি না, সেরকম 15 তলা অনুমোদিত বিল্ডিং এর 20 তলা হয়ে যাওয়া দেখলাম আমরা। এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ, নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 4টা ফ্লোর পরে এটা কমায় 4টা করা হয়েছিল না, সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় থেকে দেওয়া হয়েছে। মানে মাছের তেলে মাছ ভাজিছেন, পুরা বিল্ডিং আর জমির মালিক হয়ে গেছে আমির খুরশিদ মাহমুদের পরিবার। বুঝেছাও? মজার এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন, কি ফাইন সিস্টেম কইরা। আচ্ছা, খালেদা জিয়া এতিমখানার টাকা সরান নাই, টাকা ব্যাংকে ছিল, কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই, তাই উনারে জেলে নিল হাসিনা। আপনার নামে কেন কোনো মামলা হইল না? আপনি তো বলেন আপনার মালিকানা নাই। মালিকানা ছিল তো ওই সময়, এক সময়, তাই না? ওই মালিকানা কি আপনি নিতে পারেন? আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন? করেন নাই। আপনি জানতেন না 15 তলার পারমিশন নিয়ে 20 তলা বানানো হয়েছে? হ্যাঁ, তাও তো শেয়ার কিনেছেন। আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা। এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান্দিক বোকা নিয়ে মিটিং করেন, কমিউনিস্টদের নিয়ে। ইনভেস্টমেন্ট সামিটের টাইমে মিটিং করেছিলেন। আপনার কি প্রফেসর ইউনুসকে জবাবদিহিতার কথা বলা মানায়? আমি খুশি ভাই। হ্যাঁ, আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয়, বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয়, বড় লোক হয়, বড় লোক হয়, টেকায় খালি টেকা। আমি খুশি ভাই, এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে টাকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে, তার মাথার তো খালি টাকা ধান্দা করবি। রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স, তাই না? ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি? আপনি তো রিক্সাওয়ালা, টেলাওয়ালা, গার্মেন্টস শ্রমিক, বাস শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না।
দল মূর্খসতাদের পাবেন, আইসা গালাগালি করবে, শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মূর্খসতাদের আইসা আমার মালওয়ান করবে গালি দিবে। সব আর্কাইভ করা আছে, ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মূর্খসতা ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানাবনি, মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি, ফ্রি ক্যাম্পেইন করে দিব। আমি কিছু ভাই আমি তো আমার শেষ হয়নি কথা, এটা কেস স্টাডি লিখেছি আপনার সারিনা কেলেঙ্কারি দিয়া, এই কিচ্ছা একাডেমিয়াতে ঢুকে দিব, খালি আওয়াজ দিচ্ছি না, আমার কথাবার্তা হয়ে গেছে করে ফাইনাল। কেস স্টাডির নাম দিচ্ছি কি জানেন? দ্য হোটেল সারিনা কন্ট্রোভার্সি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ। এটা মেলা জায়গায় পড়ানো হবি, এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি, ম্যানেজমেন্টে পড়ানো হবি, পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি, কোনটি না কতগুলো জায়গায়। আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্য, আপনি দীক্ষাত হয়ে যাবেন। কইছিলাম না আমাকে লেরো না, কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন। এবার মির্জা আব্বাস ভাই, মির্জা আব্বাসের ভাবিছিলাম কিছু কমু না, এরে ওরে দিয়া মেসেজ পাঠায়, আমি জানো আর কিছু না কই, আমি জানো তারা না ধরি, আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয়, কয় নাকি সোজা হয়ে যাবো। শুনেন, আপনার ফেসবুক চালান নাকি? চালান, জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা কথা রাখে, জবাব দিয়ে দিয়ে এগুলো সোজা হয়ে যাবে। মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন, এগুলো কি ভাই? আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা একটু দেশে আসেন, আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেবো। আমরা রাজনীতি করবো না, আপনি আসেন না। দেশে আসেন, দেশে আসেন, এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না। আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন, আমরা তো বানাবেন না। দেশে আমারে ডাকেন কেন? উনারে ডাকেন। কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি, আবার কি কইছে? আমি কখনো কই নাই। 2 দিনে কথা ঘুরে ফেলছে। কে সোজা হয়ে যায় দেখি চাও কে সোজা হয়। হ্যাঁ, দেশে দাগ ইচ্ছে যে ভাবিচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি, আমার দাবরানি কেমনে দিবি জানেন? এই যে তার দলের নেতা স্কুল শিক্ষকের কলজা টেনে ছিঁড়ে ফেলাতে চায়, দেখি চাও। তুমি চলো, তোমার খুব আমাদের একবারে নিশ্চিন্ন করে দিব। তোমার কি কথা বলো তুমি? তোমার নামে আমি মামলা দেবো। আমি থানা দেয়া, আমি ওখানে ইসরায়েল দেখবো, দেখি ওকে অ্যারেস্ট করে দিয়ে তারপরে আমি আসবো। কুড়িগ্রামে কি কয় ক্ষমতা না আসতে আসতেই এই শুরু করেছেন। ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে। আপনাদের তো উন্নতি হইতেছে না, ক্রমাগত অবনতি হইতেছে। দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো। দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না। মির্জা আব্বাস ভাই, আমি সোজাই আছি, কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দিব, একেবারে হুতায় দিব, উঠবার পারবেন না এই বুড়া বয়সে। আপনি কল্পনা করতে পারতেছেন না আপনার আমি কোন দিক দিয়ে ধরবো। মিছা কথা আমি কইছি, কোন কথাটা মিছা কইছি কইবেন? হ্যাঁ, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন? আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি ভালো মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন, দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই, সেরের উপরে শোয়াশের আছে। শোনেন মির্জা আব্বাস ভাই, মানুষের 3টা জিনিস ডরায়, এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন। জানের ভয়, সম্মান হারানোর ভয়, আর সম্পদ হারানোর ভয়। আমার জানের ভয় নাই, সম্মান হারানোর ভয় না, আমার সম্মানই নাই। আপনি কি নিবেন? আর সম্পদ এটাই, এই যে এটা কেড়ে নিতে পারবে না কেউ। আপনার লেসপেন্সারদের পিছে লেগে দিতে পারেন, ভালো শিখতে পারবেন না। বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না, সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না। এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে, যেখানে দাবি দেওয়া আর আচরণ 2টা ভিন্ন গ্রহে বাস করে। এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে, আবার জনগণের শাসনের বুলি আড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয়। আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায়, কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট। রাজনীতি আজ জনগণের না, নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি। আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে, তার বয়নি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে। যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই, তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায়। কেন? হ্যাঁ, কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন, আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক। অথচ প্রশ্ন করার সময় এখনই। জানতে চাই, আপনি যদি জবাব দিতে চান, নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন? একবার বলেন, একবার দিচ্ছেন জবাব, জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই, জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনূসের কাছে। বাহ, মজা আরই মজা। আপনি যদি বলেন দুর্নীতি হবে না, আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন? দেশের মানুষ সব বুঝে, বোকা না। এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না। তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা দুর্নীতির ইতিহাস। এখন সময় আসছে গলা ছেড়ে বলার, এই দেশ কারো বাপের না, পারিবারিক ব্যবসা না। এদেশের জমি, গ্যাস, শিক্ষা, ভোট সবই জনগণের সম্পদ। আর এই সম্পদের হিসাব চাই, জবাব চাই, বাম ডান না, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে। কারণ আজ আপনারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন, আপনার বগলে পুরানা লুটের খতিয়ান।
এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা যাচাইবো, জনতা যাচাইবে, দেশ সেভাবে চলবে। রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না। ইনকিলাব জিন্দাবাদ। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।